অর্থাৎ জুমার নামাজের পর দুপুরের দিকে তারা এখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি অনশন কর্মসূচি পালন করবেন। ছাত্রলীগের তাণ্ডব শুরু ঢাকা শহরে, তো এই সরকার আসলে কতটুকু সামলাবে? এদিকে জুমার পর কঠিন অবস্থা হয় ঢাকার রাজপথে। ডক্টর ইউনূস ভয়াবহ তুপের মুখে পড়েন। আওয়ামী লীগ নিষিদ্ধ করায় আবারও ভয়াবহ অবস্থা চলছে। সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করেন। অন্তর্বর্তীকালে সরকারের যে কটা বৈঠক রয়েছে সব কটার মুখোশ উন্মোচন করা কেবল শুরু করছে। 24 ঘন্টার আলটিমেটাম। ডক্টর ইউনূস তিনি যদি পদত্যাগ না করে তাহলে তাকে ন্যাংটা করে ঝুলিয়ে পিটিয়ে মারা হবে। আপনারা শত্রু বানিয়েছেন আমাদেরকে। আপনি যদি শত্রু বানান আমাদের শত্রু হয়ে যায়, আপনার পরিণত শেখ হাসিনা মতো হয়ে যাবে। শেখ হাসিনা আমাদের শত্রু ভাবছিল, তো আপনারা ভুলে যান না, আপনারা এমনিতে হয়ে চান নাই, আমাদের গতি হচ্ছেন। রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলে কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভেতরে ভেতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন। বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরণ। এই বিস্ফোরণটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের দেশে ডান্ডা গরম যাদের, তাদেরকে মানুষ একটু ভয় পায়। তখন আমাদের দেশে সেনাবাহিনীর ডান্ডা গরম, সেনাবাহিনী আসলে অনেকে কাজ হয়ে যায়। কিন্তু এবছর 2025 বা 2024-এর 5 আগস্টের পর আমরা দেখলাম মানে সেনাবাহিনীকেও মানুষ উল্টা আক্রমণ করতেছে। দায়িত্ব সেটা হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে হয় নতুন সরকার তৈরি করতে হবে, নতুন তত্ত্বাবধায়ক তৈরি করতে হবে, অথবা ক্ষমতাকে তার হাতে নিতে হবে। আদারওয়াইজ ওয়াকারের জন্য খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে বলে অল্প সময়ের মধ্যেই আপনার এই ক্ষমতা টেক ওভার করবে। স্টুডেন্টরা আবার কি ঘোষণা দিছে যে আজকে সকাল 10টায় রাজধানীর কাকরাইলে তারা একটা সমাবেশ করবে। জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। হ্যাঁ, জুমার নামাজের পর অনেক ঘটনাই দেশের মধ্যে হচ্ছে। একদিকে শিক্ষার্থীরা রাজপথে নামে, অন্যদিকে ডক্টর ইউনূসের উপর সরাসরি প্রভাব পড়ে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কর্মীরাও কিন্তু বসে নাই, তারা অনেক পরিকল্পনা করতেছে কিভাবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করবে এবং শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগ দলটাকে আবারও কিভাবে তারা নিষিদ্ধ থেকে ক্ষমতায় নিয়ে আসবে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই। রাজপথের মধ্যে কি হয়, ডক্টর ইউনূস, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি তাদের উপর কি প্রভাব পড়ে, এই নিয়ে আমাদের দেশের সমন্বয়ক যারা আছে সার্জিস, হাসনাত এবং আরা যারা রয়েছে তারাও কিন্তু অনেক কথা বলে। দর্শক শ্রোতা, দেশের ক্ষমতার চেয়ারটি নিয়ে রীতিমতো টানাটানি হয়, এই নিয়ে আন্তর্জাতিক চাপও দেশের মধ্যে পড়ে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সব কিছু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে কিছু নিউজ ক্লিপ দেখাবো এখানে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমি নিজেও বুঝি না যে এনসিপির যারা বড় বড় নেতারা আছেন নিজেদের ক্যারিয়ার কি ঠিক হয়ে গেছে, অ্যাকাউন্টে কি আসলে ব্যাংক ব্যালেন্স ঢুকছে, যদিও তারা বলে যে নাই। তো যদি নাই থাকে তাহলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন, সেটার সাথে আপনারা নাই কেন? কথায় কথায় বলে যে ছাত্র জনতার আন্দোলন, ছাত্রদের প্রতিনিধি আপনারা এই 4 জন, ঢাবির যে মোরলগিরি সেটাই অভিভাবকগিরি যদি নাই হয়, তাহলে বাংলাদেশের মানুষ জানতে চায় ডক্টর ইউনূসের কাছে যে ওনার নীতি কোনটা। বিষয়গুলো কি ওইরকম যে ওনারা যেটা চান সেটাকে করার জন্য একটা আয়োজন তৈরি করা হয়, তারপরে 2 রাতে ঘটনা শেষ হয়। আর যেটা ওনারা চান না, ছাত্রদেরকে পিটাবেন, রক্ত ঝরাবেন, টিয়ার শেল মারবেন, তারপর 4 দিন ধরে আন্দোলন চলবে, শিক্ষকরা সেখানে আসবে, পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে। আর এই সকল আন্দোলনের কারণে আম জনতা, ছাত্ররা মারামারি ঘটবে, পাবলিক খেপবে। আসলে চলছেটা কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি পাত্তা দেওয়া হচ্ছে না? নাহিদ, সার্জিসরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না? কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয়? কেন বোতল বোতল স্লোগানের মিছিল ওঠে? একটাই, ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকাংশ অনেকে বিশ্বাস করে, 1, 2, 3, 4 সব সালারা বাটপার, নিজেদের আখের গোছায়। আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে, ছাত্ররাই নিয়োগকর্তা, ওই 5 জন ছাত্র নিয়োগকর্তা নাকি এই দেশের সামষ্টিক ছাত্র? যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টদের এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনূস, কোথায় আসিফ নজরুল, কোথায় বাকিরা? মাহফুজরে পাঠাইছে, পাবলিক তারে বোতল মারছে, আবার সান্ডা মাহফুজ, কেন? এখন আজকে তারা যে ঘোষণা দিছে, এই ঘোষণায় মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। ডক্টর ইউনূস আগে বলছিলেন তিনি রাজকীয় জীবনযাপন করবেন না, কিন্তু এখন তো করতেছেন নিরাপত্তার নামে, উপদেষ্টাও নিচ্ছেন। ওনারা রাস্তায় নামলে গাড়ি শাঁ করে দৌড়ায়, আর পাবলিক এই 30 ঘন্টার জ্যামে বসে থাকে, ওনারা হেলিকপ্টার দিয়ে উড়া যায়। ভাই, জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপি যে ডাক দিছে না, এরকমই তো হইতেও পারে। জবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা বৈশা ঘুমাচ্ছে, রাত্রে সজাগ থাকতেছে ছেলে মেয়ে শিক্ষকরা,
রাজপথে নেমে আসছে, কিন্তু কোনো রকম পাত্তাই পাচ্ছেন এই সরকারের কাছে মনে হচ্ছে। এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক, একটু আসেন, এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন, কথা বলেন, তাহলে তো রাজপথটা ক্লিয়ার হয়। আজকে যার একটা দাবির ডাক দিছে এই ছাত্ররা, বাজেট বাড়ানো সহ 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা আবার কি ঘোষণা দিছে যে আজকে সকাল 10টায় রাজধানীর কাকরাইলে তারা একটা সমাবেশ করবে। আর দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সাবেক যে শিক্ষার্থীরা আছেন তারাও যোগ দেবেন। গতকালকে সারাদিন কমপ্লিট শাটডাউন ঘোষণার পরও আমরা দেখলাম যে মধ্যরাত পর্যন্ত মানে কোন রকম পাত্তা নেই। উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে। তো উপদেষ্টা আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের? আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সমন্বয়করা চাইলে দৌড় দিয়ে দেখা করতে পারে, সার্জি শাস্ত্রটা দেখা করতে পারে, তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না? আর যার কারণে বাধ্য হইয়া কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানকালে আজকে জবিতে তারা জবির স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হয়েছি, হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে। মৃত্যু হবে না, বাট মাইর খাবে আবার, এটা হইতে পারে। আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে, রাজপথ কাপাকাপির নমুনা কিন্তু আমরা দেখি। এখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এই যে নাগরিকদের যে চোখ রাগানি এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে পড়তে পারে সরকার, ইউনূস সরকার। এখন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এর কারণে, এমনকি আওয়ামী লীগও ফিরতে পারে মাঠে। এখন দেখার বিষয় সেনাবাহিনী মাঠে থাকে, সে ব্যারাকে ফিরে যায়, কি তাদের সিদ্ধান্ত। এবং শোনা যাচ্ছে যে তারা একটা নতুন সিদ্ধান্তে আসতে পারে। তারা এরকম দীর্ঘদিন, দিনের পর দিন, মাসের পর মাস তারা হয়তো এই মাঠে, পাবলিক মাঠে এসে নাও থাকতে পারে, কারণ তাদের জায়গা হচ্ছে সেনানিবাস, ব্যারাক। মানে সেনাবাহিনীকেও মানুষ উল্টা আক্রমণ করতেছে। বিশেষ করে গোপালগঞ্জে আমরা দেখলাম যে আর্মির গাড়ি পর্যন্ত জ্বালাই দিচ্ছে মানুষ। এখন সেনাবাহিনী যে প্রধান আছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি এবং তার সেনাবাহিনী ইউনূস সরকারকে নিঃশর্তভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে 5 আগস্টের পর থেকে। এবং কেউ কেউ মনে করেন এই যে 5 আগস্ট সরকার পতন হয়েছে সেটা বৈষম্য বিরোধীদের যতটুকু ভূমিকা বা তারা ক্রেডিট করতেছে, সেটা তারা কোনোদিনই পারত না শেখ হাসিনাকে সরাতে যদি সেনাবাহিনীর সাপোর্ট না থাকতো। এখন এই সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে খুবই অবনতি ঘটেছিল, চুরি ডাকাতি মব ভয়াবহ আকার ধারণ করেছিল এবং 9 মাস যাবত সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, মাঠে আছে। কিন্তু এই 9 মাসেও বিশেষ করে মব বন্ধ হচ্ছে না। এবং আমরা দেখলাম যে প্রকাশ্যে এই 2 জনকে ধরে যে যার পারে মারতেছে এবং সরকার এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং এটা খুবই ভয়াবহ একটা ব্যবস্থা যে নিজ হাতে আইন তুলে নেওয়া এবং সরকার নির্বিকার। সরকার ব্যাপারটা এরকম যে বিচার মানি তালগাছ আমার, মানে আওয়ামী লীগ হইলে মারো ধরো কোনো সমস্যা নাই, আর অন্য কেউ ধরলে তাহলে তারা সরকার ব্যবস্থা নিচ্ছে। মানে এক দেশে তো 2 আইন চলতে পারে না। এবং সরকার যে একচুকার নীতি পালন করছে এবং নাগরিকদের পক্ষে তাদেরকে খুশি করার জন্য তারা যাই বলছে সেটাতে হুমড়ি খাই সরকার করছে, এইটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী দীর্ঘ 9 মাস এই যে পাবলিকদের ডিউটি করছে, তারা এখন অনেকটা ক্লান্ত, তারা ব্যারাকে ফিরে যেতে চায়, তাদেরও তো এক রুটিন ওয়ার্ক আছে। কিন্তু এই সব ফালাইয়া দিয়ে তারা সরকারকে সাপোর্ট দিয়ে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং এইটা বিভিন্ন সময় আর্মি এসে সেটা করেছে। কিন্তু এই যে দীর্ঘ সময় তারা এগুলো করতেছে, এতে অনেকেই মনে করছেন যে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে এখন দ্বিমত আসছে যে আমাদের এতদিন থাকার দরকারটা কি, আমাদেরকে কোনো কাজ নাই। এখন এই 9 মাসে পুলিশের যে মাজা ভাঙ্গা ছিল এটা এখনো আছে, এটা এখনো দাঁড়ায় নাই তারা। এখন এটা ছাড়াও এই যে নাগরিক যারা আছে এরা কয়েকদিন পর পর ইস্যু তৈরি করে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং এর জন্য সেনাবাহিনীর একটি অংশ বিরক্ততা বের হতো। এখন খুদ সেনাপ্রধানও এক সময় বিরক্ত হয়ে বলছিলেন যে দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, মানে আমরা সব করবো, ঠিক আছে, আমাদের উপর সব ডিপেন্ড করে বসে থাকি, মানে এটা কিরকম কথা। এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী আর বেশি মাঠে থাকতে চায় না তারা। দর্শক, অনেক ঘটনাই ঘটছে, অনেক নাটকীয় ঘটনাও দেখছি। এর মাঝে অবস্থা বেগতিক মনে হওয়ার কারণেই সম্ভবত উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এক ধরনের ক্ষমাই চাইলেন, দুঃখ প্রকাশ করলেন, ভুল হলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাইলেন। কেন তার হঠাৎ করে এই উপলব্ধি হলো, কি ভুল করলেন? গতরাতে যে এগ্রেসিভ কথাবার্তা বলেছিলেন এবং জুলকারনাইন শাহের যে অডিওটা
প্রকাশ করে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটির পরে প্রচণ্ড সমালোচনা হয়েছে। আজকে সারাদিন জগন্নাথের ছাত্রছাত্রীরা ট্রল করে বোতল নৃত্য করেছে, বোতল নাচ করেছে, বোতল দিয়ে নিয়ে স্লোগান দিয়েছে, মোলানা বোতল 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 এরকম স্লোগান দিয়েছে। অবশেষে রাতে কিছুক্ষণ আগে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে তার কর্মকাণ্ড যদি ভুল হয়ে থাকে, তার হতাশা প্রকাশ যদি ভুল হয়ে থাকে, তার জন্য দুঃখ প্রকাশ করলেন, ক্ষমা চাইলেন। কি হলো, কেন তার এই উপলব্ধি হলো, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিও। বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের কথা। আমরা সারাদিনে তাকে নিয়ে অনেক ট্রল দেখেছি, এমন ট্রলও দেখেছি উপদেষ্টা একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে গিয়েছেন, সেখানে তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে। পানির বোতল, ছোট একটা পানির বোতল, সেই বোতলটা আমরা ভিডিওতে যেটা দেখেছি সামান্য একটু পানি ছিল, সেই প্লাস্টিকের বোতলে আঘাতে মাথায় কোনো ইনজুরি হলো কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যই সিটি স্ক্যান করা হয়েছে। অনেকের ফেসবুক পোস্টও আমরা দেখেছি যে এই আঘাতটা মারাত্মক আঘাত হতে পারে, ব্রেনে ইনজুরি হতে পারে, 2-3 দিন পরেও রক্তক্ষরণের ঘটনা ঘটতে পারে, 7 দিন কিংবা অন্তত 3 সপ্তাহ তার হাসপাতালে রেস্ট নেওয়া উচিত, এরকম নানা রকমের ফেসবুক পোস্টও আমরা দেখেছি। আবার পাশাপাশি ট্রলও দেখেছি। ট্রলের সংখ্যায় বেশি এবং এক ধরনের মানে গণজোয়ার তৈরি হয়েছে কেন যেন বিভিন্ন পোস্টে মাহফুজ আলমকে নিয়ে পজিটিভ পোস্ট যখনই ফেসবুকে দেখা যাচ্ছে, সেখানে নেটিজেনরা হাহা রিয়াক্ট দিচ্ছেন, হাহা রিয়াক্টের বন্যা বয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি অনুধাবন করতে পেরেই বোধহয় তিনি ফেসবুকে পোস্ট দিলেন এবং 2 জায়গায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টানলেন। তিনি কি লিখলেন, বড় একটি পোস্ট দিয়েছেন, তিনি গত রাতের বর্ণনা দিয়েছেন সেই পোস্টে। সামান্য একটু যদি আমরা শোনাই আপনাদেরকে তাহলে কি দাঁড়ায়। তিনি লিখেছেন, এক জায়গায় রাতে 1 ঘন্টা ধরে 3টা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষকদের সঙ্গে কাকরাইল মোড়ে যাই। সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে 50 মিটার দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আমি ভিসি স্যারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয়, আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনের কথা বলা শুরু করি। পূর্ব নির্ধারিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের বাড়াবাড়ি অথবা স্ব-উদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম। তিনি কালকেই নাকি ক্ষমা চাইতে গিয়েছিলেন পুলিশের কার্যক্রম যদি ভুল কিছু হয় তার জন্য। এরপরে লিখেছেন, তিনি তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কেন বা কার মদদে এই অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেখবে। তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম, তখন স্যারদের সঙ্গে আমার হতাশা এবং ক্ষুব্ধতা ব্যক্ত করে। ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর, ইউনুসের চামড়া তুলে নিব আমরা। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। বর্তমান আপনার ঢাকা শহরে ছাত্রলীগের মহাতাণ্ডব। আপনার অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধে বর্তমান ছাত্রলীগ নেমে উঠেছে ঢাকার রাজপথে আনাচে কানাচে। কি সেই স্লোগানটি তো আপনারা শুনলেনি। এখন ছাত্রলীগের তাণ্ডব শুরু ঢাকা শহরে। ইউনুসের চামড়া তুলে নিব আমরা, মানে ছাত্রলীগের আর কি কথা। তো বর্তমান ভাই বাংলাদেশে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে আপনার নিষিদ্ধ করছে এই অন্তর্বর্তীকালে সরকার চ্যাংরা পালাবানের কথায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বা মজার বিষয় হচ্ছে কোনো তোয়াক্কা করতেছে না। কে করতেছে না? আওয়ামী লীগ, ছাত্রলীগ। এখন অন্তর্বর্তীকালে সরকার কি করবে? তাদেরকে গ্রেফতার করবে। এখন গ্রেফতার কি হবে বা আদেও কি গ্রেফতার করতে পারবে এত মানুষকে? আসলে কোন দিক দিয়ে আটকাবে? উত্তর দিক দিয়ে আটকালে পশ্চিম দিক দিয়ে আসবে, পশ্চিম দিক দিয়ে আটকালে দক্ষিণ দিক দিয়ে আসবে, দক্ষিণ দিক দিয়ে আটকালে আপনার উল্টো দিক দিয়ে আসবে, মানে 4 তরফ থেকে আসবে। তো এই সরকার আসলে কতটুকু সামলাবে? দেখেন একটা কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে এই জাতিকে দাবায় রাখতে পারবে না, পারে নাই পাকিস্তানিরা। পুনরায় পাকিস্তানিরা ঠিক একই মনে করেন মাথাচাড়া দিয়ে বাংলাদেশে উঠছে এবং তাদেরকে দমানোর ক্ষেত্রে ছাত্রলীগ পুনরায় মাঠে নামছে। 1971 সালে ছাত্রলীগের কিন্তু বিশেষ একটা ভূমিকা ছিল বাংলাদেশের এই স্বাধীনতাকে কেন্দ্র করে। ঠিক একইবার আপনার ছাত্রলীগ পুনরায় তারা প্রমাণ করে দিল যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে 1 বার নয় 2 বার নয়, যদি প্রয়োজন হয় পুনরায় যদি জন্মগ্রহণ করতে হয়, আল্লাহ যদি জন্মগ্রহণ করায়, তারা আবারও রাজি বা মাঠে নামতে তারা প্রস্তুত। শেখ মুজিবুর রহমান বা তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, তাই না? আজকে এই আওয়ামী লীগকে আপনারা বাদ দিয়ে ই করবেন, দেশ চালাবেন? আচ্ছা, আপনার বাপে আপনার জন্ম দিছে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর পরিচয় বাদ দিয়ে আপনি আদার্স একটা পরিচয় সমাজে কি আপনার গ্রহণযোগ্যতা পাবে? বা আপনি কি সমাজে মানে সম্মান নিয়ে বাঁচতে পারবেন, মানে আপনার বাপ দাদার পরিচয় বাদ দিয়ে? ঠিক তেমনি ভাই, বাংলাদেশ নাম যদি আপনি নিতে চান, বাঙালিত্ব যদি আপনি স্বীকৃতি দিতে চান, তাহলে সবার আগে স্বীকৃতি দিতে হবে আওয়ামী লীগ আর বিএনপিকে।
আর এই আওয়ামী লীগ কি আপনারা নিষিদ্ধ ঘোষণা করেন? এত সোজা? দেখা যাক বর্তমান ছাত্রলীগ কি ঘটায়, কারণ ঢাকা রাজপথে ভয়ঙ্কর অবস্থায় ছাত্রলীগ। দেখার বিষয় বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার এটার এগেনস্টে কি পদক্ষেপ নেয়। আদেও কি এই সরকার স্বার্থ বা হাসিল করতে পারবে কিছু, বা থামাতে পারবে? মনে হয় না, কারণ বাংলাদেশে শুরু হয়ে গেছে এখন আসল খেলা, দেখতে পারবেন। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। রাজনীতির মাঠের ক্রিয়াশীল সিগনিফিক্যান্ট কারো সাথেই জামায়াতের সম্পর্ক ভালো যাচ্ছে না। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই জামায়াতের দিক থেকে বিএনপিকে আক্রমণ করতে শুরু করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এই দুটো দলের মধ্যে বেশ খারাপ ধরনের সম্পর্ক তৈরি হয়েছে বলা যেতেই পারে। পরস্পরকে বিভিন্ন রকমভাবে শুধুমাত্র মৌখিক আক্রমণ না, বিভিন্ন জায়গায় তাদের সংগঠনের লোকজনের মধ্যে সমস্যা দেখা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটা সংগঠনের সাথে, একটা দলের সাথে সমস্যা হলো এনসিপির সাথে, যেটা তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল বলে দেখা গেছে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি যেখানে বিএনপি এনসিপির বিরোধিতা করছে, জামায়াত এনসিপির মতকে সমর্থন করছে। চুপ্পুকে সরানো, যখন প্রক্লেমেশনের আলোচনা আসলো, এরকম আরও বেশ কিছু ইস্যু আছে। জামায়াত একদম বেশ কাছাকাছি ছিল এনসিপির, সংস্কারের দাবির অনেকগুলোর ক্ষেত্রে তাদের অবস্থান সেরকম ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক সময় তাদের সম্পর্কটা এত খারাপ হলো কেন, এবং এই সম্পর্কটা কি আর ভালো হতে পারে, এবং জামায়াতের তাহলে রাজনৈতিক মিত্র কারা হবে, এসব প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। ঘটনাটা হলো শাহবাগে যে জামায়াত হয়েছে, যেটাকে গণজাগরণ মঞ্চ 2 বা শাহবাগ 2 বলছেন কেউ কেউ। জামায়াত ইসলামী একবার তাদের বিরুদ্ধে হওয়া এই জায়গাটাকে টার্গেট করে তারা এখানে একটা মোটা দাগের সমাবেশ করেছেন। এখানকারই 2-3টা ইস্যু নিয়ে। একটা হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়া বাধা এসছে, তার চাইতে জরুরি কথা জাতীয় সঙ্গীত কে বাধা দিয়েছেন এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু একটা স্লোগান গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই বা নিজামীর বাংলায়, এই স্লোগানগুলো যখন আসে তখন ইটস ভেরি ক্লিয়ার যে এটা জামায়াতের স্লোগান। এখন এটা কেউ স্যাবোটাজ করেছেন কিনা, কেউ এর ভেতরে ঢুকে নানান রকম খেলা খেলেছেন কিনা, নানান রকম হাইপোথেসিস সামনে এসে হাজির করানো হচ্ছে। কিন্তু আমি খুব ভালোভাবে মনে করি এই স্লোগানগুলো জামায়াতই দিয়েছে, শিবিরই দিয়েছে, ডেলিবারেটলি দিয়েছে, এবং এটা করতে গিয়েই সংকটটা শুরু হয়েছে, এবং এটা এক ধরনের অনিবার্য ছিল। কেন ঘটনাটা? আমি মনে করি এই যে জামায়াতটা হলো, এই জামায়াতটাকে কেন্দ্র করে আসলে এনসিপি এবং জামায়াত প্রতিজন, এনসিপি ভেবেছে সে জামায়াতকে ব্যবহার করবে, জামায়াত ভেবেছে এনসিপিকে ব্যবহার করবে। এটা হচ্ছে তাদের নিজের জায়গা থেকে চিন্তার। শেষ পর্যন্ত দুটো দলই, দুটো গ্রুপই তাদের জায়গা থেকে চালাকি করতে গিয়ে এক্সপোজড হলো এবং এই ঘটনা ঘটলো। কেন বলছি দুই দলকে ব্যবহার করতে চেয়েছে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এনসিপির আসলে জনসমর্থন ইভেন শহরেও, ঢাকা শহরেও এখন আর তেমন কিছু নেই। এটা শুধুমাত্র জনাব নাহিদ ইসলামের সেই পয়লা বৈশাখের বক্তৃতার কথা বলে বলছি না, বিভিন্ন জায়গায় তাদের মিছিলে ছবি আসে, সেটা আদৌ সিগনিফিক্যান্ট দূরেই থাকুক, লিস্ট এক ধরনের আশা জাগানোর মতোও না। কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহ এসে যে কর্মসূচি শুরু করেছিলেন সেটা আমি জানি না এটা এনসিপির সিদ্ধান্তে কিনা, কারণ হলো তারা প্রথম থেকে বলছিলেন যে জনাব হাসনাত আবদুল্লাহর প্রোগ্রাম এটা, তিনি যমুনায় চলে যান এবং ব্যারিকেড ভেঙে, রীতিমতো তার জন্য ব্যারিকেড ভাঙা জায়েজ আছে, তিনি লোকজন নিয়ে ব্যারিকেড ভাঙেন এবং যমুনার একেবারে বাউন্ডারি ওয়ালের ওখানে গিয়ে থাকেন। পরে এনসিপির সভাপতি আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যায়, জামায়াত যায়, যদিও জামায়াত সাংগঠনিকভাবে গিয়েছে সেটা বলেনি। এরপর আমরা জানি সমাবেশ হয়, এরপর তারা একটু সরে আসেন, তারপর পরদিন শুক্রবার সেদিন তারা শাহবাগে সমাবেশ করবেন, সেই সমাবেশ হয় ইত্যাদি। এর মধ্যে প্রচুর জামায়াতে ইসলামীর লোকজন ছিল এবং প্রচুর ইসলামিস্ট ছিলেন। তাহলে যে কথাটা বলতে যাচ্ছিলাম, যতটুকু সাইজও ওই সমাবেশে দেখা গেছে সেটা এনসিপির লোক দিয়ে কল্পনাও করা যায় না। এনসিপির শক্তি তার চেয়ে অনেক কম। এতে যেটা আমরা বুঝবো এনসিপি আসলে চেয়েছে তাহলে, বা হাসনাত আবদুল্লাহ যেভাবেই বলুক, এগুলো টেকনিক্যালিটিস, কিন্তু শেষ পর্যন্ত এনসিপি ওয়াজ ভেরি মাচ অ্যালাইন্ড টু দিস প্রোগ্রাম, এবং এনসিপি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছিলই। তারা ভেবেছে জামায়াত আসবে, জামায়াতের এই সংখ্যাটা তারা দেখাবেন, এবং এটা ক্রেডিটটা দিনের শেষে এনসিপির কাছে যাবে। এর সাথে অন্য ইসলামিস্টরা আসলো, কারণ জামায়াত যদি খুবই খারাপ হতো আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে, এটা খুবই মর্মান্তিক দেখাতো, কিন্তু মোটামুটি তাদের সম্মান রক্ষা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের সাথে এই মুহূর্তে মোদীর সরকারের অন্তরের জ্বালাটা কোন লেভেলের। বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন সম্ভবত ভারতে, তো গতকালকে ওনার পরিচয়পত্র পেশ করার একটা নির্ধারিত তারিখ ছিল, হুট করেই সেই পরিচয়পত্র পেশ করার তারিখটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এখন এটার পিছনে কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশ না, তুরস্কেরও স্থগিত করা হয়েছে, কারণ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের জনগণের অধিকাংশ যারা পাকিস্তান প্রেমী আছেন তাদের যে খুল্লা সাপোর্ট ছিল, আবার সরকারিভাবেও ভারতের বিপরীতে বাংলাদেশের
পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক সেটাকে ডাবল নেগেটিভ দেখছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের কিছু টুটটুট মন্ত্রী আছে যারা বলে যে মোল্লা ইউনুস, আচ্ছা ওনার কি দাঁড়িয়ে আছে না, ওনারে হজ করতে দেখতেছেন যে মোল্লা শব্দটা মানে থাকে না যে একটা কাছাকাছি লেভেলের, বাট ওরা মনে করে এইটা। তো সেই জায়গা থেকে আপনার ভারত পাকিস্তান যুদ্ধের পর একটা ইফেক্ট তো তৈরি হয়েছে বাংলাদেশ ইস্যুতে। ইভেন বাংলাদেশকে নিয়ে অনেকটা টেনশনে আছে। চিকেন স্ন্যাক যে এলাকাটা ভারতের গণমাধ্যম, ভারতের সেনাবাহিনী দাবি করছিল, পাকিস্তানের গোয়েন্দারা নাকি এসে বাংলাদেশের ভিতরে এগুলা চেক ব্যাকও করে গেছে। যাই হোক, বাংলাদেশকে অনেকটা ভয় দেখাতে চায় এবার। পাকিস্তানের কাছে খুব বেশি সুবিধা করতে পারেনি, তবে বাংলাদেশকে ভয় দেখাতে চায়। এখন আসুন কি করছে। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় আমরা দেখছি যে তিস্তা নদীর অববাহিকায় আপনার যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে, কিসের যুদ্ধ, বাংলাদেশের সাথে তো যুদ্ধ নাই, বাট যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসাবে ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া আপনার শুরু করেছে। 3 দিন ধরে আপনার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া চালানো হয়েছে। মহড়ার জায়গাটি ভারতের চিকেন স্ন্যাক বা শিলিগুড়ির করিডোরের একদম দরজার সামনে। উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করা মাত্র 17 কিলোমিটার চওড়া সরু অংশটিকেই বেসিক্যালি চিকেন স্ন্যাক বলা হয়ে থাকে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বলছে, তিস্তা প্রহার মহড়ায় নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে সেনাবাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে। তার বক্তব্য, এই মহড়ায় আরো একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল এবং খুব দ্রুত অভিযান চালানোর সক্ষমতা দেখিয়েছে, যা তাদের উৎকর্ষ এবং আধুনিকায়নের প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহার ঘিরে ভিডিও এবং ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে বলছে, এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিক কালের মধ্যে কখনোই আপনার ঘটেনি। তবে লন্ডন ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার তিনি মনে করছেন, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে। কি বার্তা? এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো আছে, যেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না। মানে বোঝানো হয়েছে যে তোমরা এই নেকটেকের করিডোরে যাই করো, উই আর রেডি টু ফাইট। আমরা আমাদের সীমান্ত যেখানে বাংলাদেশের সাথে আলোচিত, সেখানে ভারত মাতা কি যে বেটে হ্যায় উन्होंने हमेशा तैयार है। এগুলা হচ্ছে কি, ধরেন জায়গা মতো দেখানো দরকার। পাকিস্তানের সাথে কাশ্মীরে দেখান, ও চীনের সাথে দেখান। ভাই, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতন হ্যাডম কিন্তু আমাদের নাই। এটা আছে ফেসবুকে ভারত আমরা জয় করে ফেলতে পারবো, কিন্তু প্রযুক্তি সামরিক দিক দিয়া ভারত তো দূরের কথা, এটা আমরা স্বীকার করি। মিয়ানমারের সাথে আমাদের বেল নেই, এটা হচ্ছে বাস্তবতা। বর্তমানে একজন উপদেষ্টা, তিনি এই যে কোটা বিরোধী আন্দোলনের গুরু হিসেবে ছিলেন, তিনি বৈষম্য বিরোধীদের গুরু। এখন এই মাহফুজ আলমকে আমেরিকায় নিয়ে ইউনূস সাহেব তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করাই দিচ্ছেন ক্লিন্টনের সাথে। এখন গত বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতেই তিনি গিয়েছিলেন কাকরাইল মসজিদের সামনে, এবং সেখানে গিয়ে তিনি কিছু বলার সময় হঠাৎ করে কেউ একজন প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারে তার মাথায়, এবং তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন, খুব বেশি আঘাত পাননি। এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদম তোলপাড়, বিশেষ করে নাগরিক পার্টি যেটা এনসিপি, তারা এটা নিয়ে খুব সোচ্চার, কে এটা মারলো, তাকে ধরো মারো, এই টাইপের কিছু। এখন পুলিশ চাপে পড়ে খুঁজতেছে যে কে সেই তরুণ যে আঘাত করলো মন্ত্রীকে, তাকে ধরতে হবে, মারতে হবে, এরকম একটা অবস্থা। এখন দৈনিক যুগান্তর পত্রিকা জানিয়েছে যে বোতলটি ছুঁড়ে মারেন যিনি, তিনি হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র হুসাইন, তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এবং এই যে হুসাইন, তিনি দাবি করেছেন যে বোতলটা তিনি কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে সেটা ছুঁড়ে মারেননি, মানে এমনিতে আকাশের দিকে ছুঁড়ে মারছিলেন, এবং এইটা গিয়া পড়ে গেছে মন্ত্রীর মাথায়, উপদেষ্টা মাহফুজের মাথায়। এবং
এটা তাকে আঘাত করার জন্য তিনি মারেননি বা অপমান করার জন্য মারেননি, কিন্তু এখন এই ঘটনা নিয়ে তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে এবং কেউ কেউ বলতেছেন যে এগুলা সে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, এবং ফোন করে তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, মবের ভয় দেখানো হচ্ছে। কিন্তু তিনি বলছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। প্রশ্ন উঠেছে তিনি কি আসলে আওয়ামী লীগের লোক কিনা, ছাত্রলীগের লোক কিনা, এবং টার্গেট করে মাহফুজকে আঘাত করেছেন কিনা। এখন টার্গেট যদি করতেন তাহলে তো বড় কিছু দিয়া করতেন, বোমা মারতেন। হ্যাঁ, যে এই প্লাস্টিকের বোতল বা কাগজ ছুঁড়ে মারলে তো কেউ মরে না বা তেমন আঘাতপ্রাপ্ত হয় না। এখন অনেকেই মজা করে উপর দিকে যে বাতাস মারেন, প্লেন মারেন, বোতল মারেন, ঠিক আছে, যদিও এটা মারা উচিত নয়, কিন্তু মেরে অনেকে এটা করে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় এবং এই তরুণ অনেকটা এখন ফেসে যাচ্ছে। এখন পুলিশ ওই বোতল নিক্ষেপকারী হুসাইনকে খুঁজতেছে, মানে ধরবে, জেলে ঢুকাবে, রিমাইন্ডে নেবে, ব্যাপারটা এরকম। এখন প্রশ্ন হচ্ছে দেশে প্রতি মিনিটে কত কত বোতল মানুষ ছুঁড়ে মারতেছে, কাগজের টুঙ্কা মারতেছে, পুলিশ কি তাদের ধরতেছে? মানে 5-10 গ্রাম ওজনের একটা বোতল ছুঁড়ে মারলে মানে এটা দিয়ে তো আর জীবন বিনাশ হয় না, বা এটা দিয়ে এত সিরিয়াস কোনো আঘাত হয় না যে তিনি একদম কমায় চলে যাবেন। এখন এটা পুলিশও জানে, কিন্তু ওই যে মন্ত্রী বলে কথা, মন্ত্রীর উপর বোতল মারছে, কাগজ মারছে, মানে এটা বিরাট একটা ব্যাপার। তো এখন মন্ত্রীর জন্য আলাদা আইন কিনা সেটাও একটা ব্যাপার। এখন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এইরকম। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি বর্তমানে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের সর্বশেষ পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই নিউজগুলো কিন্তু মানে আজ কি হচ্ছে রাজপথের মধ্যে এবং অনেকে যে খেপে গিয়েছে, অনেকে আন্দোলনের ডাক দিয়েছে, এইসব নিয়ে কিন্তু এখানে বিশেষ করে কথা হচ্ছে। গাইজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।